আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নিশ্চয়ই আপনি ভালো আছেন আশা করছি। জি, আলহামদুলিল্লাহ। শুধু দর্শক শ্রোতা, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেজে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এনএস কিবরিয়া। জনাব এনএস কিবরিয়া, আমরা জেজে টিভির স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার পক্ষ থেকে আজকে যারা আমাদের লাইভে সংযুক্ত হইতে পারছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অসংখ্য ধন্যবাদ। জনাব এইচ এম ইউনুস মিয়া এবং আব্দুল শহীদ কাজল এবং এনএস কিবরিয়া, আরো একজন সম্মানিত অতিথি আছেন, তিনি আমাদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের জেজে টেলিভিশনের এই লাইভ প্রোগ্রামটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন। প্রধান অতিথির বিবিধ ব্যস্ততা থাকবার কারণে তিনি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা সরাসরি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছে আমরা এখন চলে যাব। জি, শফিউল আলম চৌধুরী নাদেল, আমরা বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে আপনার কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় যে জীবন, সেই জীবন সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। জেজে টেলিভিশনের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শফিউল আলম চৌধুরী নাদেল। ধন্যবাদ জেজে টিভির আজকের এই আয়োজন করার জন্য। আমাদের সকল বাঙালির প্রত্যাশা ছিল যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমরা খুব জাঁকজমকভাবে পালন করব, কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই মহামারীর কারণে আসলে সেই প্রোগ্রামটি অনেকটাই কাটছাট করতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন। বিভিন্ন গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া এবং এই ধরনের আর্থসামাজিক কার্যক্রমগুলো চালু রয়েছে। দেখুন, বঙ্গবন্ধুর সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সেই আলোচনা শেষ হবার নয়। আজকে আমরা সবসময় যেটা বলে আসছি যে আমরা বঙ্গবন্ধুর এই যে আমাদের মধ্যে থেকে চলে যাওয়াটাকে এবং বাঙালির ইতিহাসে এটা একটি কলঙ্কজনক অধ্যায়, কলঙ্কজনক দিন। এই দিন আমাদের দেশি বিদেশি চক্রান্তকারীরা এবং কিছু বিপদগামী সেনা সদস্য, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। কেন তারা হত্যা করেছিল তার আসলে খুব সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত হলো, তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। বিশ্বের দরবারে বাঙালির যে হাজারো বছরের সুপ্ত বাসনা, যে স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদটা আমরা ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে পেয়েছি। বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে সেই মহান মুক্তিযুদ্ধ। সেই মহান মুক্তিযুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর পরিকল্পনা এবং নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ ছিল 9 মাস, কিন্তু সেই 52 থেকেই মুক্তিযুদ্ধের এই যে মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন। তার পেছনে দীর্ঘ পরিকল্পনা কাজ করেছিল। পাকিস্তান ভারত যখন ব্রিটিশের কাছ থেকে আমরা আমাদের স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতাটাও যে ছিল মেকি, সেটা বুঝতে আমাদের খুব বেশি দিন লাগেনি। প্রথম থেকেই পশ্চিমারা বাংলাদেশকে তাদের একটি উপনিবেশ হিসেবেই তারা গণ্য করে যাচ্ছিল এবং সেইভাবে আমাদের উপর শোষণ এবং তাদের যে নিষ্পেষণ, সেটা শুরু থেকেই ছিল।
বাঙালি জাতিসত্তাকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের যে ভাষার যে বিষয়টি জিন্না সাহেব সামনে নিয়ে এসেছিলেন যে উর্দুই হবে স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তান, এই ঘোষণার পরপরই বাংলার প্রথমে ছাত্ররা, পরবর্তীতে আপামর জনসাধারণ তারা বুঝতে পারলেন যে তারা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চায়। এটা শুধু যে একটি ভাষা বা রাজনীতির বিষয় ছিল না, তাদেরও ছিল একটা সুদূর প্রসারী পরিকল্পনা। সেই পরিকল্পনাটা যারা বুঝতে পেরেছিলেন তাদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন একজন অন্যতম। আপনারা জানেন সেই ভাষা আন্দোলনের পর থেকেই ধীরে ধীরে 66 এবং পরবর্তীতে 62, পরবর্তীতে 6 দফা, 69, 70, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই ইতিহাসগুলো আমরা সকলেই জানি। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের দেশের রাষ্ট্রীয় 4টি মূলনীতি ছিল, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র। বঙ্গবন্ধু সবসময় যেটা বলতেন যে আমাদের আবহাওয়া, আমাদের পলিমাটি থেকে যে আদর্শ আমাদের উপযোগী, সেই আদর্শটাই আমরা লালন করব এবং আমাদের এখানে প্রয়োগ করব। আমরা পশ্চিমা ধাঁচের গণতন্ত্র চাই না, আবার সোভিয়েত রাশিয়া যে সমাজতন্ত্রের কথা বলে সেই সমাজতন্ত্র আমরা চাই না। আমরা আমাদের নিজস্ব আদলে আমাদের সমাজ ব্যবস্থায় যে ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন, সেটাই এই দেশের পলিমাটি থেকে উঠে আসা যে আদর্শ, সেই আদর্শটা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেই আদর্শগুলো কি? আবহমান কাল ধরে আমাদের এই দেশে সাধারণ মানুষ অসাম্প্রদায়িক, আমাদের এই দেশের মানুষ অতিথি পরায়ণ, আমাদের এই দেশের মানুষ কখনোই কোনো ধরনের চরমপন্থাকে অবলম্বন করেনি। সব সময় আমাদের দেশের মানুষ মৃদুভাষী, সব সময় আমাদের বাঙালিরা অত্যন্ত মানবিক এবং তারা সব সময় মধ্যপন্থা অবলম্বন করে চলতে অভ্যস্ত। এই যে বিষয়গুলোকে রাষ্ট্রীয় জীবনে ধারণ করে, এবং আমাদের পররাষ্ট্রনীতি কি, বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এবং বঙ্গবন্ধু বিশ্ব সভায় যেটা পরিষ্কার ভাবে ঘোষণা করেছিলেন যে বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এই কথাগুলোই বঙ্গবন্ধুর জন্য কাল হয়েছিল। প্রথমত তিনি বাঙালিকে মুক্তির স্বাদ দিয়েছেন। এই দেশের তেল গ্যাস থেকে বড় বড় শিল্প কলকারখানার সম্পদ রাষ্ট্রের অধীনে নিয়ে এসে সাধারণ মানুষের সম্পদে পরিণত করেছিলেন। এটা ছিল তার অপরাধ। এবং তিনি চেয়েছিলেন বাঙালিকে, তিনি তার 7 মার্চের বক্তব্যে নিশ্চয়ই আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, মুক্তি ছিল অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তির মহাসোপানে বঙ্গবন্ধু তার সরকারের যাত্রা শুরু করেছিলেন। চক্রান্তকারীরা সেই যাত্রা যাতে সফল হতে না পারে সেই কারণে তাকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু যখন পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মার্কিন সাম্রাজ্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সমগ্র বাঙালি 7 কোটি বাঙালি তার একটি আঙ্গুলের নির্দেশে তারা সেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। হাতে গোনা কতিপয় রাজাকার আলবদর আলশাম ছাড়া সমগ্র বাঙালিরা সেই স্বাধীনতার ডাকে উদ্বুদ্ধ হয়েছিল। জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে একে রণধ্বনি হিসেবে নিয়ে বাঙালি, নিরস্ত্র বাঙালি, যে বাঙালিকে ভেত বাঙালি হিসেবে অভিহিত করা হতো, পাকিস্তানের মতো একটি চৌকস সেনাবাহিনীকে নাস্তা নাবুদ করে আমরা তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম। এগুলো ছিল বঙ্গবন্ধুর অপরাধ। বঙ্গবন্ধু শুধু
বা বাংলাদেশের নেতাই নন, তিনি তৃতীয় বিশ্বের নিপীড়িত মানুষের একজন কণ্ঠস্বর হিসাবে বিশ্বে আবির্ভূত হতে যাচ্ছিলেন। আপনারা দেখেছেন বিশ্বের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকগুলো দেশ স্বাধীন হয়েছে, যারা ইউরোপের বিভিন্ন দেশের কলোনি হিসাবে তারা এতদিন পরাধীন ছিল। প্রতিটি দেশের, প্রত্যেকটি দেশের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, যারা বিপ্লবের নেতা ছিলেন, যারা পরাধীনতার নাগপাশ সেই শৃঙ্খল থেকে তার দেশকে, তার জাতিকে মুক্ত করেছিলেন, প্রত্যেকেই সাম্রাজ্যবাদীরা একে একে হত্যা করেছিল। বঙ্গবন্ধু তাদের সেই হত্যাকাণ্ডের তালিকার বাইরে যেতে পারেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু শুধু তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ নয়, তিনি মধ্যপ্রাচ্যের নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষেও কিন্তু তিনি তার বক্তব্য রেখেছিলেন। অথচ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব সহ অনেক দেশ যারা মুসলিম উম্মার কথা বলে মুখে ফেনা তুলে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 15 আগস্টের পরে বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকৃতি দিয়েছিল। তার আগ পর্যন্ত তারা কিন্তু বঙ্গবন্ধুকে কারণেই বঙ্গবন্ধুর উপরে তাদের এত রাগ ছিল যে তারা বাংলাদেশে একটি বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার পরেও তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এরাই প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রত্যক্ষ তারা পরোক্ষভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এবং আমাদের দেশে শুধু খন্দকার মুস্তাক নয়, জিয়াউর রহমান প্রথম থেকেই সবকিছু জানতো। এই খুনি জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে হত্যা, ষড়যন্ত্র এবং সামরিক শাসনের নামে যে রাজনীতির যাত্রা শুরু করেছিল, তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাঙালি এবং বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা এবং স্বাধীনতা, আমাদের মূল যে স্পিরিট ছিল সেই স্পিরিটকে তারা দমিয়ে দিবে। কিন্তু বাঙালিরা বীরের জাতি। বঙ্গবন্ধুর দুই তনয়া জয়ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সেই হত্যাকাণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধুকে শফিউল আলম চৌধুরী নাদেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে যে টেলিভিশনের লাইভ প্রোগ্রামটি দেখছেন, বঙ্গবন্ধুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের জে টিভির এই লাইভ প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। উনি অত্যন্ত চমৎকার ভাবে জাতির জনকের জীবনীটি আমাদের সামনে তুলে নিয়ে উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি। যে আমার জনাব শফিউল আলম নাদেল চৌধুরীর কাছে একটি প্রশ্ন থাকে। 1975 সালের কালো রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করেছেন যারা, বিচারাধিকার চলছে, যাদের বিচার হয়ে গেছে, যারা বিচার আয়ত্তের বাইরে রয়েছে, এতে আপনার দলের এবং দেশে আপনার সংগঠনের করণীয় কি রয়েছে? তাদেরকে আইনাকে বিচারের আওতা আনা সম্ভব? আর একটা প্রশ্ন হলো যে 15 আগস্ট আর হলো 21 আগস্ট, যদিও আগস্ট মাস না, আমার প্রশ্নটা হলো যে 15 আগস্ট ও 21 আগস্ট একই সুতায় গাঁথা আওয়ামী লীগ নেতারা আপনারা বলিয়া থাকেন, এটার কারণ কি? আমরা একটু ব্যাখ্যাটা জানবো আপনার কাছে, জনাব শফিউল আলম নাদের চৌধুরী। জি। দেখুন, আসলে 15 আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু এবং তার পরিবারকে, তার 7 বছরের শিশু পুত্র, তার গৃহকর্মী, তার সহধর্মিণী কেউই কিন্তু সেই দিন ঘাতকদের গুলি থেকে রক্ষা পাননি। যে কথাটি আমি আসলে আমার আগের বক্তব্যে শেষ করেছিলাম, সৌভাগ্যক্রমে পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার 2 কন্যা বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা জয়ত্রী শেখ হাসিনা দেশে আসার পরে আবার বাঙালি জাতি, আবারও আওয়ামী লীগকে তিনি সুসংগঠিত করে এদেশের মানুষকে, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের যখন মানুষের মধ্যে আবার আশা জাগালেন। আপনারা দেখেছেন যে 96 থেকে 2000 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থ সামাজিক উন্নয়নের এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে জায়গায় অর্থনীতিটা গিয়েছিল,
2001-এ আবার যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো, আসার পরপরই সারা দেশে যে প্রতিহিংসা রাজনীতি সেটা আমরা প্রত্যক্ষ করেছি, এবং যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়ে যাদের যাত্রা শুরু হয়েছিল, তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা সারা দেশব্যাপী জঙ্গিবাদের উত্থানে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে 2004 সালে 21 আগস্ট, এই আগস্ট মাসটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি এবং কলঙ্কের একটি মাস। এই আগস্ট মাসে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 17 আগস্ট সারা দেশব্যাপী জঙ্গিবাদীরা তারা একযোগে আক্রমণ চালিয়েছে। এই 21 আগস্ট অর্থাৎ এই আগস্ট মাসে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনাকে সামরিক কায়দায় 3টি তারা প্ল্যান করেছিল যে এই হত্যাকাণ্ড করার জন্য। প্রথমত তারা গ্রেনেড ছুড়ে মেরে হত্যা করার চেষ্টা করে, এরপরে গুলিবর্ষণ করে, এবং তারপরে কোন ধরনের আলামত যেন না থাকে এবং মানুষজনকে বিশৃঙ্খলা এবং সেই জায়গায় একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য টিয়ার গ্যাস এবং জল কামান থেকে পানি নিক্ষেপ করা হয়। এই সমস্ত কারণেই শুধু আমরা নয়, এটা এবং জজ মিয়া নামক একজন অতি নিরীহ সাধারণ মানুষকে দিয়ে তারা নাটক সাজায় যে জজ মিয়া এই ঘটনা ঘটিয়েছে। এই যে দেখুন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। হত্যা এবং ষড়যন্ত্রের রাজনীতির যে আজকে যে বাংলাদেশ যে জায়গায় এসেছে, তার জন্য এর হুতাদেরকে খেসারত দিতে হয়েছে। তারা আইনের আওতায় এসেছে, এদের মধ্যে অনেকেরই বিচার হয়েছে, অনেকেরই রাজনৈতিকভাবে নির্বাসনে রয়েছেন, অনেকের রাজনীতির ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছে, 5 জনের মতো দেশের বাইরে রয়েছেন। কিন্তু দেখুন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার যে স্তব্ধ করে দিবে বলে যে স্বপ্ন দেখেছিল, সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। যে ডিজিটাল বাংলাদেশ বলে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করা হতো, আজকে আমরা যে এই আলোচনাটা করছি এটাও কিন্তু বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, তথ্য প্রযুক্তির যে উন্নতি হয়েছে, সজীব ওয়াজেদ জয় যে এই জায়গায় বাংলাদেশকে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি দেখুন, এই হত্যা ষড়যন্ত্র রাজনীতিতে শুধু দেশের মানুষ, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়। আমাদের সেনাবাহিনীর, আমাদের অহংকার, এই সেনাবাহিনীর প্রায় 3000 সেনা সদস্য 19টি কুর মধ্য দিয়ে পাল্টা কুর কথা বলে তাদেরকে হত্যা করা হয়েছে। বিমান বাহিনীর 665 জন অফিসারকে হত্যা করা হয়েছে। এইভাবে সারা দেশে এবং বিভিন্ন বাহিনীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, সেই জায়গা থেকে জয়ত্রী শেখ হাসিনা যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই সময় বঙ্গবন্ধুকে হত্যা করে যারা শেষ হয়নি, যাদের মিশন, তারা তার কন্যাকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এই কারণেই আমরা বলি যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশকে সোনার বাংলা বিনির্মাণের একটি মহাসড়কে তুলে দিয়েছেন, আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সফলভাবে সেই জায়গা থেকে আমাদেরকে সামনের দিকে, আজকে একটি যেখানে তোলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই জায়গা থেকে আমরা মধ্যমায়ের দেশ, মধ্যমায়ের দেশ থেকে আমরা 2041 সালে আমরা যে প্রথম বিশ্বে যাওয়ার যে স্বপ্ন দেখছি, সেটা কিন্তু মোটেই স্বপ্ন নয়। এই বাংলাদেশ আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ বছরের পর বছর হয়, এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং আমাদের সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, বেসরকারি সাহায্যকারী সংস্থা সকলের সমন্বয়ে এবং বিশেষ করে তরুণদের কারণে আজকে বাংলাদেশের জিডিপি, আমাদের অর্থনৈতিক, সামাজিক সকল মানুষের আস্থা। এই কারণেই আমরা বিশ্বাস করি জয়ত্রী শেখ হাসিনা
যতদিন আছে বাংলাদেশ পথ হারাবে না। আমি দলীয় আরেকটি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমাকে বিদায় নিতে হচ্ছে। আমি শেষ পর্যন্ত থাকলে আরো ভালো লাগতো। জেজে টিভির মাধ্যমে আমি সকল যারা দর্শকরা আমাদের কথা শুনলেন, আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়ে সকলে সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।